এটা সকলেই সবসময় মনে রাখি এবং সেভাবেই অগ্রসর। সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা দেওয়া হয়েছে তাতে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল কিংবা কর্তৃপক্ষের দেয়া যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। বিচার বিভাগের বিচারকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতিকে দেয়া এই ক্ষমতার অপব্যবহার হয়েছে অনেকভাবে, অনেকবার। সম্পূর্ণ জনমতের বাইরে গিয়ে দলীয় শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করার নজিরের মধ্যে এমন উদাহরণও আছে, রাষ্ট্রপতি একই অপরাধীকে ক্ষমা করেছেন 2 বার। প্রাথমিক পর্যায়ের আলোচনায় বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের 2য় দফার 9ম দিনের আলোচনার শুরুতে হাউসে উত্থাপিত হয় রাষ্ট্রপতির ক্ষমা। সর্বসম্মতিক্রমে দলগুলো মতামত দেয় এই ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। দলগুলো মতামত দেয় কী কী বিধান যুক্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবার তাদের যদি কোনোরূপ কনসার্ন না থাকে, তারা আসলে ক্ষমা করতে চান কিনা, তারা বিচারটা চান কিনা, এই বিষয়গুলোকে যদি কনসিডারেশনে এখনো পর্যন্ত আমাদের আইনে নিয়ে আসার সুযোগ নেই, এটাকে বিবেচনা করা উচিত এবং এটা শক্তভাবে বিবেচনা করা উচিত, যাতে পরবর্তীতে আইন প্রণয়নের সময়টাতে এই বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারি। কোনো পরিবার যদি চায় আমি পণ নিয়ে, টাকা নিয়ে, কম্পেনসেশন নিয়ে আমার পিতার হত্যাকারীকে আমি ক্ষমা করব, তার এই অধিকারটা কিন্তু তখন রহিত হয়ে যাবে, একেবারেই বন্ধ হয়ে যাবে। যে আইনটা করবে সে আইনের ভিতরে এই প্রভিশন থাকতে হবে যে পরিবারকে কনসার্ন করতে হবে, একা নিজেরা করতে পারবে না। কিন্তু আইন করার ব্যাপারে আমরা একমত, রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টা যেন আনলিমিটেড না থাকে এই সংসদীয় পদ্ধতির সরকারের মধ্যে, সেটা অবশ্যই প্রশংসনীয়। এই ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাটর্নি জেনারেল, সরকার ও বিরোধী দলের সদস্য, বিভিন্ন খাতের বিশেষজ্ঞ দিয়ে একটি কমিশন গঠনের প্রস্তাব আছে সংবিধান সংস্কার কমিশনের। মূলত দুপুরের পর এই কাঠামোটি নিয়েই একমত হওয়ার চেষ্টা চলছে। এর আগে ঐকমত্য কমিশনের সভায় দ্বিতীয় এজেন্ডা হিসাবে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়। এখানেও বেশিরভাগ দল বিভাগে বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের পক্ষে মত দেয়। এখানে অবশ্য সার্কিট বেঞ্চ বাধ্যতামূলক করার পক্ষে পরামর্শ দেয় বিএনপি। এবি পার্টি বলছে, সুপ্রিম কোর্টের সংজ্ঞা ও কাঠামোতে পরিবর্তন না আনলে এমন সংস্কারকে ভবিষ্যতে চ্যালেঞ্জ করা হতে পারে। এখনই যদি বিকেন্দ্রীকরণ করি তাহলে উকিল সাহেবরা যাবেন না, এই ধরনের ঘটনা। কিন্তু আমরা মনে করি আসলে এরকম একটা ঢাকা শহর রেখে তো আপনি শুধুমাত্র কোর্ট বিকেন্দ্রীকরণ করে পারবেন না, সুতরাং এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি যেমন কোর্টকে বিকেন্দ্রীকরণ করব, পুরো দেশের পুরো পরিবেশ পরিস্থিতিটাকে বিকেন্দ্রীকরণ করব। মিথ্যা মামলার প্রসেসগুলোকে একটা রিফর্ম রিভিউ কমিশন করে দেন, যেটা জুডিশিয়ারি এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, তারা সেটা ডিল করবে। আর্টিকেল 49-কে পুরোপুরি স্টেট ক্রাফটে রাখেন, এসপিওনেজ, স্টেটের ন্যাশনাল সিকিউরিটি, ইন্টারেস্টেড রিলেশনশিপ, এই ধরনের বিষয় আসলে এইটা সংবিধান ডিল করবে। যে 8টা ডিভিশনে 8টা সার্কিট বেঞ্চ দিয়ে যদি শুরু করা যায়, যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন, যদি পার্মানেন্ট বেঞ্চ করা যায় তো উত্তম, আমি সেটাকে সমর্থন করি। এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেসি এবং আপনার সিভিল কোর্ট, মুন্সিফি আদালত, সেটা দিয়েও আমরা শুরু করতে পারি। এদিন জরুরি অবস্থা জারির বিধান নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আজহার লিমন, এখন, ঢাকা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।